Good morning from Gangtok. Head to toe is absolutely geared up. আমরা যাচ্ছি আজকে সিকিমের সব থেকে অ্যাডভেঞ্চারাস জার্নি নর্থ সিকিম। কি করে জানি না গিজারটা নিজে নিজে চলতে শুরু করেছে। প্রথম দিন আজকে গ্যাংটকের বাজরা স্ট্যান্ড থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে লাচুং। আজকে লাচুং রাত্রে নাইট হল্ট করব, কালকে সকালে ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট দেখে আবার লাচুং হল্ট। তারপরের দিন ডে আফটার টুমোরো আমরা আবার গ্যাংটক ফিরে আসবো। এ হচ্ছে 2 রাত 3 দিনের প্যাকেজ। 3500 টাকা করে নিল। আগে রেট কম ছিল, দিনও একটা ছিল, এক রাত্র 2 দিনে হয়ে যেত। এখন এই 2021-এর সেই বাজে ফ্লাড এবং ল্যান্ডস্লাইডের জন্য সিকিমের অনেক জায়গা, নর্থ সিকিমের অনেক জায়গা খুব ক্ষয়ক্ষতি হয়েছে, যার জন্য তোমরা জানো লাচেন গুরুদংমার এখন বন্ধ, তাই আমরা লাচুংটা করছি। আজ ডিসেম্বর 8, 2025 মানডে। আর আজকে আমরা আমাদের নর্থ সিকিমের জন্য যাত্রা শুরু করছি। এখন হোটেল থেকে বেরোবো। এখানে আমাদের যত জিনিসপত্র আছে সবগুলোকে ম্যাক্সিমামকে রেখে হোটেলে আমরা আমাদের যেগুলো এসেনশিয়াল সেগুলো নিয়েই যাব, কারণ এতগুলো ক্যারি করে তো লাভ নেই। তো বেরোচ্ছি আমরা সবাই গিয়ে মোটামুটি। দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। তো আছি এখন বাজরা স্ট্যান্ড। এখানে আন্ডা ম্যাগি অর্ডার করেছি, এগ ম্যাগি খেয়ে তারপর আমাদের গাড়ির নাম্বার আছে, গাড়িকে ফোন করে গাড়ি আসলে পর তারপর গাড়িতে সব জিনিসপত্র ওঠাবো, তারপর স্টার্ট করবো জার্নি। এটা হচ্ছে বাজরা স্ট্যান্ড ভেতর দিকটা। সামনের দিক থেকে বা উপর দিক থেকে ছাড়ে ছাঙ্গু গাড়িগুলো, ছাঙ্গু বাবা মন্দিরের, আর এখান থেকে ছাড়ে নর্থ সিকিমের গাড়িগুলো। তো তোমরা যদি শেয়ারে বুক করো, যার থ্রুতে বুক করেছো উনি তোমার সাথে হোয়াটসঅ্যাপে ওদের কন্ট্যাক্ট নাম্বার, গাড়ির নাম্বার শেয়ার করে দেবেন। তো সকালবেলা এসে তোমার কাজ হচ্ছে তোমার নাম্বারের গাড়ি খুঁজে বের করা এবং গাড়িতে উঠে চেপে বসা, বাস। এই যেমন ওনারা চেপে বসেছেন ওদের গাড়িতে, গাড়ি এখন ছেড়ে দেবে। আমাদের গাড়ি এখনও আসেনি আপাতত, আসার পর তারপর আমাদের লোডিং শুরু হবে আর কি গাড়িতে। সো বেরোনোটা হয়ে যাচ্ছে, গাড়িও পেলাম, বসে পড়লাম। এখন এখান থেকে এই অবস্থা। ঠিক আছে, যেতে যেতে দেখাচ্ছি। সবাইকে নমস্কার, স্বাগত জানাই আমার ট্র্যাভেল ব্লগ এপিসোড 4-এ। আজকে যাত্রা শুরু করছি গ্যাংটক থেকে নর্থ সিকিমের দিকে। ভোরবেলায় হোটেল ছেড়ে আমরা পৌঁছে গেছিলাম বাজরা স্ট্যান্ড, যেখান থেকে নর্থ সিকিম যাওয়ার সমস্ত শেয়ার ও প্রাইভেট গাড়ি পাওয়া যায়। হোটেল থেকে খুব সহজেই 200 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারো বাজরা স্ট্যান্ড। যারা প্রথমবার নর্থ সিকিম যাওয়ার পরিকল্পনা করছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। শেয়ার গাড়িতে গেলে প্রায় 3500 থেকে 5000 টাকার মধ্যেই নর্থ সিকিম ঘুরে আসা সম্ভব। এর মধ্যে ট্রান্সপোর্ট, পারমিট, খাওয়া দাওয়া, থাকা ও প্রধান দর্শনীয় স্থানগুলো অন্তর্ভুক্ত থাকে। নর্থ সিকিম ভারতবর্ষের অন্যতম দুর্গম ও কম জনবসতিপূর্ণ অঞ্চল। এই জেলা সিকিমের উত্তর প্রান্তে অবস্থিত এবং এর একাধিকাংশ উচ্চ পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ে। এখানে রাস্তা সংকীর্ণ, তাপমাত্রা অনেক কম এবং আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়। এই অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য হল উচ্চ পাহাড়, গভীর উপত্যকা, হিমবাহ থেকে আসা নদী এবং বিস্তৃত খোলা ভূমি। শহুরে কোলাহল থেকে বহু দূরে থাকায় নর্থ সিকিম মূলত নির্জনতা ও প্রাকৃতিক বিস্তারের জন্য পরিচিত। আবহাওয়া দ্রুত বদলাতে পারে, তাই গরম পোশাক অবশ্যই সঙ্গে রাখতে হবে। উচ্চতার কারণে ধীরে চলা ও পর্যাপ্ত জল পান করা জরুরি। আর নেটওয়ার্ক অনেক জায়গাতেই অনুপস্থিত থাকতে পারে। তো এই ছিল মোটামুটি একটা ইনফরমেশন। তো চলো শুরু করা যাক সিকিমের সব থেকে অ্যাডভেঞ্চারাস জার্নির মধ্যে একটা নর্থ সিকিম। তো এসছি 7 সিস্টার ওয়াটারফল। গ্যাংটক থেকে নর্থ সিকিমে যাত্রা শুরু করার প্রথমেই যে স্টপটি আমরা দেখেছিলাম তার নাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। পাহাড়ি রাস্তার পাশে অবস্থিত এই জলপ্রপাতটি মূলত যাত্রার শুরুতেই সিকিমের প্রাকৃতিক বৈশিষ্ট্যকে স্পষ্টভাবে তুলে ধরে। 7 সিস্টার ফলস মূলত একাধিক দ্বারায় বিভক্ত একটি জলপ্রপাত। বর্ষাকালে এই 7টি ধারা একসাথে প্রবাহিত হয়, তাই এর নাম পড়েছে 7 সিস্টার ওয়াটারফলস। শীতকালে জলের পরিমাণ তুলনামূলক কম থাকলেও কাঠামোগত সৌন্দর্য কিন্তু বজায় থাকে। জলপ্রপাতটি এমনভাবে অবস্থান করছে যে যাত্রাপথে খুব বেশি হাঁটার প্রয়োজনও হয় না। গাড়ি থামিয়ে সরাসরি রাস্তা দাঁড়িয়েই সম্পূর্ণ দৃশ্য দেখা যায়। এই ওয়াটারফলসের আশেপাশে রয়েছে গুটি কয়েক দোকান, যেখানে ম্যাগি, থুকপা, সাফালে এগুলো মোটামুটি পাওয়া যায়। তো দাঁড়িয়ে যদি
বিরতির পর একটু খেয়ে নিজেকে রেস্ট দিতে চাও তাহলে একটি ভালো জায়গা বটে। অ্যাকচুয়ালি আমরা এখানে 7 সিস্টার ওয়াটারফলে এসেছি, দেখেছো তোমরা, আগে এসেছিলাম, আমি তো এখানে দাঁড়াইনি। আর সত্যি কথা বলতে কি ভাই, আমরা মেঘালয়ে এতবার গেছি, মেঘালয়ের এত ওয়াটারফল দেখেছি, মেঘালয়ের ওয়াটারফলের সামনে সত্যি কথা অন্য কোনো ওয়াটারফল দাঁড়াতেই পারে না ভাই। আমি করছি না, এটাও সুন্দর, বাট মেঘালয়ের ওয়াটারফল ডিফারেন্ট। সিকিমের আসার পর 2 দিন খাওয়ার একদম ভালো হয়নি, কিন্তু এখানে এসে খুব ভালো খেলাম। লাচুংয়ের দিকে যাচ্ছি এখন, জিরো বলে একটা জায়গাতে আছি নর্থ সিকিমের। এখান থেকে আরও অনেকক্ষণ লাগবে, প্রায় 6টা বেজে যাবে বললো। খুব ভালো রেঁধেছে, খুব ভালো রান্না হলো, ভালো লেগেছে খেয়ে। আতাদিক গুপ্তা হোটেল, এটা আমাদের গাড়ি। এখন অপেক্ষা করছি, কিছু অজীবগরিব মানুষ উঠেছে আমাদের গাড়িতে, কলকাতার, খুবই অজীবগরিব, এমন কখনো পাইনি আমি। যাই হোক, আমাদের হয়ে গেল, এখন ওয়েট করছি ওরা এলে গাড়িতে উঠবে, দেন উই উইল হেডিং ফরওয়ার্ড টু লাচুং। এই জলপ্রপাতটি পাহাড়ের খাড়া দেওয়াল থেকে সরাসরি নিচের দিকে নেমে আসে। জলের প্রবাহ তুলনামূলক শক্তিশালী এবং কাছ থেকে দেখলে পাহাড়ের ভূপ্রকৃতির রুক্ষ দিকটা কিন্তু স্পষ্টভাবেই বোঝা যায়। নামকরণ নিয়ে কিন্তু কোনো সরকারি নথিপত্র নেই, কিন্তু সময়ের সাথে সাথে ফলসটি অমিতাভ বচ্চন ফলস নামে পরিচিত। এখন লম্বা হওয়ার জন্য কিনা সেটা আমি জানি না। এখান থেকে লাচুংয়ের দূরত্ব আর 30 থেকে 35 কিলোমিটার। পাহাড়ের রাস্তা হওয়ায় ধরুন 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যেতে পারে লাচুং পৌঁছতে। একাধিক হেয়ারপিন ব্যান্ড, নদী ঘেঁষা রাস্তা আর উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাই গাড়ির চলার স্পিডও হালকা হালকা করে কমতে থাকে। সাপের মতো এঁকে বেঁকে ওঠানামা করা পাহাড়ি রাস্তা ধরে আমাদের যাত্রা চলতে থাকে। কখনো তীব্র চড়াই, কখনো খাড়া নাম, আর প্রতিটা বাঁকেই রাস্তার প্রস্থ আরও সীমিত হয়ে আসে। ধীরে ধীরে আমরা পাহাড়ের উচ্চতায় উঠছি, চারপাশের ভূদৃশ্য বদলে যাচ্ছে, আর প্রতিটি মোড়েই নতুন বাস্তবতার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। এই রাস্তায় বসে বারবার চোখ চলে যায় ড্রাইভারের দিকে। এমন সংকীর্ণ রুক্ষ পথে গাড়ি সামলানো নিছক অভ্যাসের বিষয় নয়, এটা দক্ষতার ব্যাপার। আবার পরমুহূর্তেই চোখ আটকে যায় জানালার বাইরে, কারণ প্রকৃতির বিশালতা নিজেকে বারবার সামনে এনে দাঁড় করায়। কোন দিকে তাকাবো? ড্রাইভিংয়ের সূক্ষ্ম নিয়ন্ত্রণ নাকি পাহাড়ের নির্জন বিস্তার? এই দ্বন্দ্ব চলতেই থাকে। শেয়ার গাড়ির চাপা ভিড়, দীর্ঘ সময় বসে থাকা ক্লান্তি আর ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তা, সব মিলিয়েই যাত্রাটা ধীর গতিতেই এগোয়। সময়ের সাথে সাথে আলো কমে আসে, আকাশের রং বদলাতে থাকে, আর বুঝতে পারি সন্ধ্যা নেমে এসেছে। সব বাধা, সব চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত আমরা পৌঁছে যাই আজকের গন্তব্য লাচুং। উত্তর সিকিমের এই পাহাড়ি গ্রামটি আজকের দিনের যাত্রার সমাপ্তি টানে। রাতে আলাদা করে আর ভিডিও করা হলো না। লাচুংয়ে তাপমাত্রা এতটাই দ্রুত নেমে গিয়েছিল, তার উপর ঠান্ডা বাতাস এতটাই তীব্র ছিল যে ঘর থেকে বেরোনোই বাস্তবসম্মত মনে হয়নি। সে কারণেই ক্যামেরা আজ এখানেই থামল। সকালের শুরুটা একটু ব্যতিক্রম। দুর্ভাগ্যবশত আজ মাইক্রোফোন কাজ করছে না, সে কারণেই লাইভ ভয়েস রেকর্ড করা সম্ভব হয়নি। এখন আমরা আছি লাচুংয়ে। নর্থ সিকিমের এই পাহাড়ি গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9600 ফুট উচ্চতায় অবস্থিত এবং লাচুং নদীর তীরে গড়ে উঠেছে। একবার চোখে পড়লেই আলাদা করে নজর কেড়ে নেয় এটি। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ঘরগুলো এমনভাবে বসানো, দেখে মনে হয় যেন কোনো চিত্রকার বসে সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই গ্রামটা এঁকেছেন। প্রতিটি রেখা, প্রতিটা স্তর পরিকল্পিত। লাচুং মূলত ইয়ামথাং ভ্যালি ও 0 পয়েন্ট যাত্রার বেস লোকেশন হিসেবে ব্যবহৃত হয়। চারপাশে উঁচু পাহাড়, সীমিত জনবসতি এবং খোলা পার্বত্য পরিবেশ এই জায়গাটিকে নর্থ সিকিম ট্রিপের একটি গুরুত্বপূর্ণ স্টপে পরিণত করেছে। এবার যাত্রা শুরু 0 পয়েন্টের দিকে। লাচুং ছেড়ে সামনে এগোতেই ল্যান্ডস্কেপ ধীরে ধীরে বদলে যেতে থাকে। বিস্তীর্ণ খোলা ভূমি পেরিয়ে রাস্তা ঢুকে পড়ে আরও রুক্ষ পাহাড়ি অঞ্চলে। সাপের মতো এঁকে বেঁকে ওঠানামা করা এই রাস্তা ধরে আমরা ক্রমাগতই উপরের দিকে উঠে চলেছি। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গেই চারপাশের পরিবেশ দ্রুত পাল্টে যায়। গাছপালার সংখ্যা কমে আসে, পাহাড়ের গায়ে গায়ে বরফ জমতে থাকা দেখা যায়। কোথাও কোথাও রাস্তার 2 ধারে বরফের স্তূপ জমে আছে, আর মাঝে মধ্যেই আকাশ থেকে হালকা তুষার ঝরতে শুরু করে। চলন্ত গাড়ির সামনে দিয়ে উড়ে আসে তুষারের কণা
এই রুটের বাস্তবতা আরও স্পষ্ট করে তোলে। দূরে চোখে পড়তে থাকে বরফে মোড়া পাহাড়ের চূড়া, পাহাড়ের ঢালগুলো ধীরে ধীরে সাদা চাদরে ঢেকে যাচ্ছে, আর প্রতিটা বাঁক পার করার সঙ্গে সঙ্গে দৃশ্য আরও কঠিন ও খোলা হয়ে উঠছে। এখানে রাস্তা সরু, আবহাওয়া অনিশ্চিত, আর সামনে এগোনোর জন্য ড্রাইভারের দক্ষতার উপর পুরোপুরি নির্ভর করতে হয়। এসে পৌঁছেছি জিরো পয়েন্ট। সরকারি নাম ইউমেসামডং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,300 ফুট উচ্চতায় অবস্থিত। এটি নর্থ সিকিমের সবচেয়ে উচ্চতম পর্যটনযোগ্য স্থানের মধ্যে একটি। এখানেই পাকা রাস্তার শেষ সীমা। এই অঞ্চল সারা বছরই অত্যন্ত ঠান্ডা থাকে। শীতকালে তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যায় এবং বরফ প্রায় সারাক্ষণই জমে থাকে, যেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। গ্রীষ্মকালেও এখানে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় এবং আবহাওয়া খুবই দ্রুত বদলে যেতে পারে। জিরো পয়েন্ট সেই এলাকা যেখান থেকে তিস্তা নদীর উৎস অঞ্চলের কাছাকাছি হিমাবহ অঞ্চল শুরু হয়। এখান থেকে গলিত বরফের জল নিচের দিকে নেমে সিকিমের নদী ব্যবস্থার অংশ হয়ে যায়। এই উচ্চতায় অক্সিজেনের পরিমাণ কম থাকার কারণে এখানে বেশিক্ষণ থাকা সাধারণত সম্ভব নয়, তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই পর্যটকদের ফিরে যেতে হয়। তবুও নর্থ সিকিম যাত্রার শেষ সীমা হিসেবে জিরো পয়েন্টের এই বরফপ্রবণ পার্বত্য দৃশ্য যাত্রাটাকে কিন্তু সম্পূর্ণ করে। চোখের সামনে যে দৃশ্যটা ধরা পড়ছে সেটাই আসলে জিরো পয়েন্টের প্রকৃত রূপ। চারদিক জুড়ে বিস্তৃত সাদা বরফের চাদর, যেন পুরো উপত্যকাটাকে কেউ নিখুঁতভাবে ঢেকে দিয়েছে। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা বরফ ধীরে ধীরে মিশে গেছে সমতল জমির সঙ্গে, ফলে কোথায় পাহাড়ের শেষ আর কোথায় ভূমি শুরু তা আলাদা করে বোঝা কঠিন। দূরে দূরে ছড়িয়ে থাকা মানুষগুলো এই বিশালতার সামনে প্রায় ক্ষুদ্র বিন্দুর মতো দেখাচ্ছে। এই দৃশ্যটাই জিরো পয়েন্টের বৈশিষ্ট্য। মানুষ এখানে কেন্দ্র নয়, প্রকৃতি এখানে প্রধান। চারপাশের পাহাড়গুলো আংশিক বরফে ঢাকা, কোথাও পাথরের রুক্ষ বাদামি রং, কোথাও তার উপর জমে থাকা সাদা বরফ। এই দুইয়ের মিশ্রণে পাহাড়গুলো আরও তীক্ষ্ণ আর কঠিন মনে হয়। সামনে যে পাহাড়ি চূড়োগুলি দেখা যাচ্ছে সেই উচ্চ পার্বত্য অঞ্চলের একেবারে কাঁচা রূপ তুলে ধরে। উপরের আকাশটা পরিষ্কার ও গভীর নীল, মেঘ প্রায় নেই বললেই চলে, যার ফলে বরফে পড়া সূর্যের আলোর রং তীব্র হয়ে উঠেছে। তবে উজ্জ্বলতার মধ্যেও ঠান্ডার তীব্রতা স্পষ্ট। হাওয়া ধারালো, মুখে লাগলেই বোঝা যায় এখানে তাপমাত্রা শূন্যের অনেক নিচে। এই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ সময় থাকা সহজ নয়। ঠান্ডা বাতাস ক্রমাগত বইছে, আর উচ্চতার কারণে শ্বাস নেওয়াও ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। ভৌগোলিক দিক থেকে জিরো পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এখান থেকে তিব্বত অঞ্চলের সীমান্ত দূরত্ব আনুমানিক 5 থেকে 10 কিলোমিটার, অর্থাৎ এটি নর্থ সিকিমের প্রায় শেষ প্রান্ত। এরপরই শুরু হয়ে যায় সীমান্তবর্তী উচ্চ পার্বত্য অঞ্চল। বরফে ঢাকা এই বিস্তীর্ণ ভূমি, দূরের তীক্ষ্ণ পাহাড়ি চূড়া আর নিঃশব্দ পরিবেশ মিলিয়েই জিরো পয়েন্ট এমন একটি জায়গা যেখানে প্রকৃতি নিজের শক্তি আর ব্যাপ্তি সম্পূর্ণ স্পষ্টভাবে প্রকাশ করে। এখানে পৌঁছলে দেখবে চারপাশে বেশ কিছু ছোটোখাটো দোকান রয়েছে, যেগুলো মূলত এই উচ্চ পার্বত্য অঞ্চলের ঠান্ডার কথা মাথায় রেখেই তৈরি। হঠাৎ করে তাপমাত্রা অনেকটা নেমে গেলে এখানে প্রায় সহজেই গরম কাপড়, ক্যাপ, হাত মোজা, এমনকি জুতোও ভাড়া পাওয়া যায়। খাওয়ার দোকানও আছে, যেখানে গরম কিছু খেলে শরীর একটু চনমনো হয়ে ওঠে। আর এই উচ্চতায় ঠান্ডা শরীর গরম রাখার জন্য গরম জলের পাশাপাশি এক বিশেষ প্রাপ্তবয়স্কদের পানীয় পাওয়া যায়, যা সীমিত পরিমাণে নিলে ঠান্ডার সঙ্গে লড়াই করতে অনেকের কাজে আসে। ওই সব মিলিয়ে জায়গাটা বেশি জমজমাট। চারদিকে বরফে ঢাকা পাহাড় আর মাঝখানে এই ছোট বাজার। আমরা অবশ্য শরীর গরম রাখার জন্য প্রয়োজন মতো ব্যবস্থা নিয়েছি, যাতে এই ঠান্ডা আর উচ্চতা দুটোই সামলে নেওয়া যায়। সব মিলিয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কিভাবে মানুষ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে চলেছে সেটা একটা স্পষ্ট ছবি এখানে আসলে দেখা যায়। জিরো পয়েন্ট এখানেই শেষ। বরফে ঢাকা উচ্চ পার্বত্য অঞ্চল পেছনে ফেলে এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি। গন্তব্য ইয়মথাং ভ্যালি। উচ্চতা কমার সঙ্গে সঙ্গেই চারপাশের দৃশ্য বদলাতে শুরু করে।
বরফের স্তর ধীরে ধীরে পাতলা হয়ে আসে, পাথুরে পাহাড়ের গায়ে রং ফিরে পেতে থাকে ভূমি। ঠান্ডা এখনও তীব্র, তবে পরিবেশটা আগের তুলনায় অনেক খোলা আর প্রশস্ত। ইয়ামথাং ভ্যালি নর্থ সিকিমের সবচেয়ে পরিচিত ও বিস্তৃত উপত্যকাগুলোর মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,800 ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকাটি চারপাশে পাহাড়ে ঘেরা, মাঝখানে প্রশস্ত খোলা ভূমি নিয়ে গঠিত। এই উপত্যকার মধ্য দিয়েই বয়ে গেছে ইয়ুমথাংচু নদী। পাহাড় থেকে নেমে আসা পরিষ্কার ঠান্ডা জল উপত্যকার বুক চিরে এগিয়ে চলে, যার ফলে পুরো এলাকাটিতে একটি স্বাভাবিক ছন্দ তৈরি হয়। নদীর দুই ধারেই বিস্তৃত সবুজ ভূমি ইয়ামথাং ভ্যালির অন্যতম বৈশিষ্ট্য। এখন যদিও ফুলের মৌসুম নয়, তবু ইয়ামথাং ভ্যালির প্রকৃত পরিচয় পাওয়া যায় কিন্তু বসন্তকালে, বিশেষ করে এপ্রিল থেকে মে মাস। এ সময়ে পুরো উপত্যকাটি রঙিন ফুলে ভরে ওঠে। এই এলাকায় প্রধানত রোডোডেনড্রনের বিভিন্ন জাতি আর কসমস সহ নানা ধরনের পাহাড়ি মৌসুমি ফুল পাওয়া যায়। ফুলের মৌসুমে ইয়ামথাং ভ্যালি রঙের এক বিশাল ক্যানভাসে পরিণত হয়। পাহাড়ের ঢাল, উপত্যকার সমতল অংশ সবকিছুই তখন লাল, গোলাপি, সাদা ও বেগুনি রঙে ভরে থাকে। বর্তমান সময়ে ইয়ামথাং ভ্যালিতে ফুলের মৌসুম না থাকলেও ইয়ামথাং ভ্যালি তার বিস্তৃতি আর খোলা ভূদৃশ্যের জন্য আলাদা করে নজর কাড়ে। চারপাশের পাহাড়, মাঝখানের ছড়িয়ে থাকা খোলা উপত্যকা আর বয়ে চলা নদী, সব মিলিয়েই এটি নর্থ সিকিমের যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই উপত্যকা শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বরং তার প্রাকৃতিক গঠন, নদী ব্যবস্থা এবং ঋতুভিত্তিক রূপান্তরের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। 0 পয়েন্টের কঠিন উচ্চতা আর বরফপ্রবণ পরিবেশ পেরিয়ে ইয়মথাং ভ্যালি যেন যাত্রার ছন্দটাকে একটু আলাদা মাত্রা দেয়। এখান থেকেই নর্থ সিকিমের আরেকটা মুখ ধীরে ধীরে সামনে আসে। বাজছে সকাল 4টে। আজকে 10 তারিখ ডিসেম্বরের 2025। আমাদের লাচুং ট্যুর মোটামুটি কমপ্লিট। এবার নর্থ সিকিমকে পেছনে ফেলে ফেরার পালা। গন্তব্য আবার গ্যাংটক। আজ ক্যামেরার সামনে কথা বলছি মাইক্রোফোন ছাড়াই, শব্দ কিন্তু ফিরে এসেছে, গলাটাও আগের থেকে অনেক ভালো। একটা প্রশ্ন মনে মনে ঘুরপাক খাচ্ছিল, গলা ঠিক হওয়ার জন্য কি শুধু ওষুধই যথেষ্ট ছিল, নাকি এই কয়েকদিন প্রকৃতির কাছাকাছি থাকা, তা স্পর্শে থাকার কারণেই এই পরিবর্তন। যেতে যেতে বারবার কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় জানান দিচ্ছিল এই যাত্রায় আমরা একা নই, কিছুটা সময়ের জন্য হলেও উনিও আমাদের সঙ্গে আছেন। ফেরার পথ ধীরে ধীরে এগোচ্ছে। বাড়ি যাওয়ার সময় ক্রমশ কাছে আসছে, তবে এখনও পথ শেষ হয়নি। হাতে রয়েছে আর মাত্র 2টি রাত। এই 2টি রাতেই যতটুক সম্ভব প্রকৃতিকে নিংড়ে নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাব। নর্থ সিকিম শুধু একটা জায়গা ছিল না, এটা এমন কিছু মুহূর্ত দিয়ে গেছে যেগুলো শব্দে পুরোপুরি ধরা যায় না। এই ব্লগ এখানেই শেষ, তবে পথ শেষ হলেও স্মৃতির যাত্রা কিন্তু এখানে থামবে না। দেখা হবে আবার নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গল্প নিয়ে।